নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যারাকপুরের একটা মারাত্মক গায়ে কাটা দেওয়া সত্য ভৌতিক ঘটনা। তো চলো, যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, আমার ডিসক্রিপশনে মেল আইডি দেওয়া আছে, তোমাদের গল্প তোমরা মেল করতে পারো। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন মধু চক্রবর্তী দাদা, ব্যারাকপুর থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম মধু চক্রবর্তী, আমার বাড়ি ব্যারাকপুর। ঘটনাটা আমার সাথে ঘটে 2013 সালে। আজকে যে ঘটনাটা তোমাদের বলছি না, সেটা আমার জীবনের একটা সাংঘাতিক পৃষ্ঠা। 2013 সালে আমার বয়স 28 কি 29 বছর। আমার যখন 20 বছর ছিল আমার বাবা মারা যায়। বাবার একটা হোস্টেল ছিল, সেই হোস্টেলটা পুরোপুরি আমি দেখাশোনা করি। তো আমার যখন 23-24 বছর বয়স তখন আমার বিয়ে হয়। বাড়িতে আমি, মা আর আমার স্ত্রী। হোস্টেলটা যখন খুব ভালোভাবে চলছিল, 2013 সালে আমার জীবনে এসে পড়ল একটা সাংঘাতিক মোড়। দিনটা আমি ভুলবো না, 14ই নভেম্বর ছিল। আমার হোস্টেলে একটা আসামিস ছেলে আসে। সেই ছেলেটার সাথে তার বাবাও আসে। তাকে রেজিস্টার করিয়ে আমাদের হোস্টেলে রেখে যায়। ছেলেটা পড়াশোনার পারপাসে এসেছিল। প্রথমত বলি, আমাদের যে হোস্টেলটা সেটা একটা নামকরা হোটেলের পেছনে যে গলি যায় 19 নম্বর রেলগেট, ওর কাছাকাছি এখনও আছে হোটেলটা আমাদের। ঘটনাটা এরকম ঘটে, ছেলেটা যখন আসে, ছেলেটা একটু বর্ণনা দিয়ে দিই, যেহেতু আসামিস ছেলে, ওকে আসামিস ছেলেদের মতোই দেখতে। আর ওর চুলগুলো খুব এবড়ো খেবড়ো, জামা প্যান্ট দেখে মনে হচ্ছে যে একটুখানি অপরিষ্কার। আর ছেলেটার সব থেকে যেই দিকটা আমার লক্ষ্য হতো, সেটা ছেলেটা না একা একা কথা বলতো। ওকে আমি খুব দেখেছি কি চুপচাপ থাকতো। ও যে রুমটাতে থাকতো ওর সাথে আরও 4-5টা ছেলে থাকতো। তারা ওকে কথা বলতো, আমাদের সাথে চ ঘুরে আসবি, চ আমাদের সাথে গল্প কর। ও না একাই থাকতো। ওকে দেখতাম সকালে স্কুলে যেত, আবার ঠিক 4টের সময় যখন ও ব্যাক করতো হোস্টেলে, ও নিজের মতো রুমে যেত। আমি ওকে খাবার দিয়ে আসতাম। খাবার দিয়ে আসার পরে না ও কোনো উত্তর দিত না। ওকে যদি আমি বলতাম, কিরে কেমন লাগছে আমাদের ব্যারাকপুর, ওর কোনো উত্তর আসতো না। আর ওর চাউনিটা না একটু অন্যরকম ছিল। আমি প্রথম ভাবতাম আসামিস ছেলে, আসাম থেকে এসছে, হয়তো নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারছে না। কিন্তু তারপরে আমি দেখতাম মানে একদম গরমকাল, রোদ একদম মানে পা রাখা যাচ্ছে না ছাদে। সেই টাইমে দুপুরবেলা ছেলেটা না ছাদে গিয়ে বিড়বিড় 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 করতো। অনেকবার ওর বাবাও এসেছিল দেখা করতে ওর সাথে। প্রায় 2-3 মাস হয়ে গেছে ছেলেটা আসার পরে। ওর বাবা 2-3 বার এসেছিল। আমি অনেকবার এই ব্যাপার নিয়ে কথাও বলেছি। ওর বাবা আমাকে রিপ্লাইটা ঠিক এরকম দিয়েছিল, ও একটু এরকমই। আর আমার যেটা সবথেকে বেশি লক্ষ্য হতো না, ওর বাবা যখন আসতো 1 ঘন্টার বেশি থাকতো না, ঠিক বেরিয়ে যেত। আর তারপরে যাওয়ার পরে না ছেলেটা রুমটা বন্ধ করে কি যেন একটা রুমের ভেতরে বক 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 করতো। প্রথম ভাবতাম হয়তো পড়াশোনা করছে। তো আসল ঘটনাটা যখন ঘটে 2014 পড়বে, মানে ডিসেম্বরের 15 তারিখ। ডেটটা আমার জীবনের খুব স্মরণীয় একটা ডেট। 2013 ডিসেম্বরের 15 তারিখ, 2014 পড়বে এরম টাইম। হঠাৎ করে না আমার ওই যে ছেলেটার রুমে আরও 2-3 জন থাকতো, ওরা সবাই স্কুলে গেছিলো। সেদিন ওই ছেলেটা স্কুলে যায়নি, বললো শরীর খারাপ। তো রুমের ভেতরে শুয়েছিল। আমি অনেকবার গেছিলাম দেখতে, তো দেখলাম যে দরজাটা বন্ধ। আমি ভাবলাম হয়তো ঘুমাচ্ছে, আর ডাকাডাকি করিনি। তারপরে 4টে বাজে ওই ছেলেগুলো ফিরল রুমে। তারপরে যেটা হলো খুব সাংঘাতিক একটা জিনিস। ওই ছেলেগুলো রুমে গিয়ে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ওকে ডাকছে, কেউ আওয়াজ দিচ্ছে না। আমি হয়তো ভাবলাম ঘুমাচ্ছে। আমি আর ওপরে যাইনি, আমি নিচে রেজিস্ট্রেশনে বসেছিলাম, রিসেপশনে। দেখলাম বাদবাকি যে ছেলেগুলো ওর সাথে ছিল 3 জন, তারা দৌড়ে আসলো নিচে। বলছে কি, দাদা দাদা তাড়াতাড়ি চলো, ওই ছেলেটা না ঝুলছে।
ওই কথাটা শুনে আমার গা হাত পা একদম ঠান্ডা হয়ে গেল। আমি দৌড়ে গেলাম, গিয়ে না দরজা আর খুলছে না, খালি জানলাটা হালকা ফাঁকা, সেখানে একটা গুঁতো মেরে জানলাটা খুলে দেখলাম ওর পা দুটো ঝুলছে। দরজা ভেঙে ঢুকে দেখলাম ছেলেটা গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। পুরো চারিদিক নিস্তব্ধ, ছেলেটার জিভ বেরিয়ে রয়েছে আর চোখগুলো না একদম ফেটে বেরিয়ে আসছে আর নিচের দিকে তাকিয়ে আছে। এত সাংঘাতিক দৃশ্য দেখে না আমার গা হাত পা কাটা দিল। আমি নিচে দৌড়ে গিয়ে ওর বাবাকে ফোন করলাম, কিন্তু যে জিনিসটা আরেকটা লক্ষ্য হলো, ওর বাবা প্রথমত বলল আপনারা ওর দেহটা ওখানে দাহ করে দিন। আমরা বললাম আপনার কি মাথা টাথা খারাপ, আপনার ছেলে মারা গেছে শেষ জায়গা দেখবেন না? অনেক বলার পরে না ওর বাবা রাজি হলো আসতে। প্রথমে ওর বাবা রাজিই হয়নি যে ওকে আনতে আসবে বা ওর দেহ নিয়ে যেতে আসবে। থার্ড যেটা আমার চোখে পড়ে, ওর বাবা আসার পরে না আমাদের কাছাকাছি যে শ্মশান আছে সেখানে নিয়ে গিয়ে ওর দেহ দাহ করে দেয়। আর শুধু ওর একা বাবাই আসে, আমাদের হস্টেলের যে 3জন ছেলে ছিল ওর সাথে থাকতো, তারা হেল্প টেল্প করে গাড়িতে তুলে শ্মশানে গিয়ে একদম দাহ করে আসে। ওর বাড়ি থেকে আর একজন সিঙ্গেল পার্সন আসে না, যেটা আমার সব থেকে বেশি অবাক লাগে। তারপরে না আমি ওই 3টে ছেলেকে বলি তোরা কটা দিনের জন্য আলাদা রুমে শিফট হয়ে যা। তো কটা দিন না আলাদা রুমে শিফট হয়। তো ফেব্রুয়ারি মাস পড়বে আবার 3জনকে আরও 3-4টে ছেলে আসে। যেহেতু আমি বলি কি তোরা 3জন ওই যে ছেলেটা মারা গেছিলো যেই রুমে, ওই রুমে শিফট হয়ে যা, এখন তো কোনো ভয়ের ব্যাপার নেই। ওরাও বললো যে না আমরা তো 3জন একসাথে থাকি, অসুবিধা নেই। কিন্তু আমি বুঝতে পারিনি এত সাংঘাতিক জিনিস হতে চলেছে। ঠিক রবিবার দিনটা 3জনই বাড়িতে, ওই রুমটার ভেতরে 3জনেই রয়েছে। তো 2টো ছেলে ক্রিকেট খেলতে যায়, আর একটা ছেলে যে আমাদের কাছাকাছি এলাকাতেই থাকে, সে একটা কাজের পারপাসে এখানে থাকতো। তার অফিসটা হচ্ছে শ্যামনগরের দিকে, সেহেতু ও ব্যারাকপুরে থেকে আপ ডাউন করতো। ওর বাড়ি হচ্ছে কলকাতায়। ও মানে রুমটায় বসে তার কম্পিউটারে কিছু কাজ করছিল, আর বাদবাকি যেই 2টো পড়াশোনার জন্য থাকতো তারা ক্রিকেট খেলতে গেছে বাইরে। রবিবার দুপুরবেলা আমি না যে ছেলেটা কাজ করছিল তাকে খাবার দিতে যাই। ওই সাংঘাতিক দৃশ্য তোমরা বিশ্বাস করবে না। ছেলেটা একদম দেয়ালের মধ্যে নিজের মাথাটা ঠেকিয়ে আছে, একদম সিধা হয়ে দাঁড়িয়ে না নিজের মাথাটা একদম দেয়ালে ঠেকিয়ে রয়েছে। আমি রুমে ঢুকতেই ঠিক এই কোশ্চেনটা করি, কী হলো বাবু, কিছু হয়েছে নাকি তোমার? তারপরে লক্ষ্য করলাম একটা জল পড়ার না টপ 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 আওয়াজ হচ্ছে। আমি বললাম কী হয়েছে তোমার? নিচের দিকে তাকালাম, দেখলাম রক্ত। ছেলেটা নিজের মাথা ঠুকে ঠুকে ফাটিয়ে ফেলেছে, আর না কিরম একটা উৎপন্ন হাসি দিচ্ছে। আমি বললাম কী হয়েছে তোমার? ছেলেটা যখন আমার দিকে ঘুরলো না, ছেলেটা মানে তুমি কন্টিনিউয়াস তোমার মাথা দেয়ালে ঠুকলে যে মাংসল বেরিয়ে আসবে না, সেই অবস্থা। তারপরে হলো আমার লাইফের সব থেকে সাংঘাতিক মুহূর্ত। ছেলেটা নিজের পকেটে হাত ঢোকালো, একটা ছুরি বার করে নিজের গলায় মেরে দিল আমার চোখের সামনে। আমি খাবারটা ফেলে দিয়ে না পেছনের দিকে পড়ে যাই। আমি কি করব বুঝতে পারছি না, আমার হাত পা তখন ঠান্ডা, আমি কাঁপছি। চিৎকার করে লোকজন ডাকি, আরও 2-3টে যে রুমের মধ্যে ছেলে পেলে ছিল সব চলে আসে, বলে কী হয়েছে দাদা, কী হয়েছে? ওরা ঢুকে দেখে ছেলেটার গলা নিজের কেটে ফেলেছে, কেটে নিজে ওর লাশটা পড়ে রয়েছে আমার চোখের সামনে। কোনো রকম ধরে টরে ওই লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হয়। ওর বাড়ির লোক তো হাউমাউ করে কাঁদতে থাকে, আর আমি প্রায় 1 সপ্তাহ যেতে পারি না। আমার মা আর ওয়াইফ মিলে হোস্টেলটা সামলায়। মানে আমি একটা ডিপ্রেশনে চলে গেছিলাম। একটা চোখের সামনে একটা ছেলে ওরকম ছুরি মেরে দিল, তার মধ্যে পুলিশ কেস হয়েছিল, পুলিশ এসেছিলো, আমাকে জিজ্ঞাসাবাদ করে কি করে হলো, আপনি ওই রুমে কি করতে গেছিলেন, অনেক কোশ্চেন, অনেক ব্যাপার হয়ে গেছিলো সেটা। দেন ঘটনাটা ওখানে যদি থেমে যেত, গল্পটা এত বাড়তো না। ওই রুমে ওই ছেলেটা গলা এরম ছুরি মারার পরপর আরও 2জন 2 মাস পরপর মারা যেতে লাগলো, কেউ গলায় দড়ি দিয়ে, তো কেউ বিষ খেয়ে। আমার ওই হোস্টেলটাকে ভুতুড়ে হোস্টেল বলে
পরিচয় দিয়ে দেওয়া হলো। তো আমি কি করলাম, আমার হোস্টেলটা বেচে দেবো ঠিক করলাম, কিন্তু আমার ওয়াইফ আর মা বলল এটাই বাবার লাস্ট স্মৃতি, বাবা অনেক আগলে রেখেছে। তো আমি আর বেচলাম না। আমি কি করলাম, হোস্টেলটা একটা পুজো দিলাম। পুজো দেওয়ার পর না 3টে ছেলে এলো আমার হোস্টেলে। 3টে ছেলেকে দেখেই খুব ভদ্র মনে হলো। ওরা কলকাতায় থাকে, এখানে জব পারপাসে এসছে। কৃষ্ণনগরে ওরা সরকারি একটা চাকরি পেয়েছিল, সেই সূত্রে এসছে। ব্যারাকপুরে হোস্টেল পেয়েছে, ওরা বলেছিল 6 মাস মতো থাকবে, তারপরে আবার অন্য জায়গা হোস্টেল নিয়ে নেবে কৃষ্ণনগরের কাছাকাছি। আমরা বললাম ঠিক আছে, আমি না ওদেরকে ওই রুমটাই দিই, যেহেতু ওই রুমে পুজো দেওয়ার পরে এরা 3জনই ফার্স্ট আসে। তো রুমে যখন ওরা এন্ট্রি করে 2 মাস একদম ঠিক, মানে কোনো অসুবিধা নেই। মানে তোমার হচ্ছে 2015 পড়বে, তার 3-4 মাস আগের ঘটনা বলছি। একদম ঠিক, ওরা একদম নর্মালি 2 মাস থেকে গেল, কোনো অসুবিধা নেই, না কোনো অ্যাটাক হচ্ছে বা কিচ্ছু না। তো আমিও মনে মনে একটা শান্তি পেলাম যে চলো এইবার হয়তো হোস্টেলটাকে আমি আবার রানিং করতে পারবো। যদি এটা হতো হয়তো আজকে আমাকে এতটা সাফার করতে হতো না। জিনিসটা অন্যরকম হলো। যেই 3টে ছেলে জবের জন্য এসছিল তারা খুব ভালো ছেলে, প্রথমেই বললাম ভদ্র বাড়ির ছেলে। তাদের মধ্যে একটা ছেলে ছিল যার নাম ছিল বিষ্ণু। সেই ছেলেটা না ব্রাহ্মণ ছিল আমারই মতো। সে আমাকে ঠিক 2015 এপ্রিল ফেব্রুয়ারি হবে ওরকম টাইম আমাকে না এসে খালি বলতে লাগলো, দাদা আমার না এই রুমটায় ভালো লাগছে না। আমার মনে হয় কি এই রুমটাতে মনে হয় আমাকে কেউ সবসময় দেখে। আমরা 3জন না, এই রুমে মনে হয় না আরও একজন কেউ আছে যে আমাকে সবসময় লক্ষ্য করে, সবসময় দেখে, আমার পেছন পেছন ঘোরে। আমি ওকে বললাম, দেখো বিষ্ণু, তুমি তো নতুন জায়গায় এসছো, এটা তোমার মনের ভুল, এমন কিছু না, তুমি রুমে যাও। ও রুমে চলে গেল। এরম করে না 1 মাস আরও কেটে গেল। তারপর থেকে একটা ইনসিডেন্ট ঘটতে লাগলো। ওই রুমের মধ্যে ঠিক রাত 11টা বাজলে আমি তো বাড়ি চলে আসতাম লকটক করে। ওই 3টে ছেলে নাকি একটা পায়ের শব্দ শুনতে পেত, আর না একটা কান্না ওদের কানে ভেসে আসতো। আর খালি না, ওদের কানের মধ্যে একটা আওয়াজ নাকি ভাসতো, গলায় দড়ি দিয়ে দে। আবার কারো কানে বাজতো, ছুরি দেব, গলা কেটে নে নিজের। আবার কারো কানে বাজতো, বিষ আছে ওই শোকেসটাতে ইঁদুর মারার, খেয়ে নে। মানে ওদেরকে সুইসাইড করার জন্য কেউ প্রভোক করতে থাকলো। এরম করতে করতে না হঠাৎ একদিন 2জন ছেলে নিচে নেমে আমাকে একটা ঘটনা বলল। ঘটনাটা ঠিক এরকম ছিল, ওরা বলল যে আমরা না এই হোস্টেলে আর থাকতে পারবো না দাদা, আমরা চলে যাব। আমি বললাম কেন রে, তোদের তো এখনও কন্ট্রাক্ট শেষ হয়নি, তোরা কি হোস্টেল পেয়ে গেছিস কৃষ্ণনগরের কাছাকাছি? ওরা ঠিক এটা বলল, দাদা তোমাকে একটা জিনিস দেখাবো, দেখো তুমি কিছু খারাপ মনে করো না। আমি বললাম না না বল। ওরা প্রথমে যেটা দেখালো আমি দেখে না একটু ভয় পেয়ে গেলাম। ওরা 2জন প্রথমত বলি ভাই ছিল, ঠিক আছে, অজয় বিজয়। অজয় বড় ছিল, বিজয় ছোট ছিল। বিজয়ের হাত থেকে না অজয় এগিয়ে দিল একটা রুমাল বাঁধা। আমি বললাম কি হয়েছে রে হাতে? অজয় বলল রুমালটা সরিয়ে দেখো। রুমালটা সরাতেই আমি কেঁপে উঠলাম। বিজয়ের হাতে পুরো মানে ফুটো ফুটো হয়ে মাংস দেখা যাচ্ছে, আর রুমালটা খোলার সঙ্গে সঙ্গে না একটা পুরো মানে জমে থাকা রক্ত বেরিয়ে গেল। আমি বললাম কী হয়েছে রে, এটা হসপিটাল চ। ওরা বলল এটা এটা বিষ্ণু করেছে। বললাম কেন? আর ওরা যেটা বলল আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওরা বলল বিষ্ণু নাকি খাটে বসে হঠাৎ করে এরকম শব্দ করছিল। শব্দ করতে করতে ওরা নাকি ইয়ার্কি মারে, কিরে কি হয়েছে তোর, ভয় দেখাচ্ছিস আমাদেরকে? আর বিষ্ণুর চোখ মুখ নাকি একদম অন্যরকম, কালো স্পট চোখের তলায়, আর চোখটা লাল, আর ওদের দিকে না একটা রাগ চোখে তাকিয়ে আছে। বিজয় যখনই বিষ্ণুর গায়ে হাত দিল
বিষ্ণু হাতটাকে ধরে একদম নিজের দাঁত বসিয়ে দিল, আর গল গল করে রক্ত বেরিয়ে গেল। অজয় যতই বিষ্ণুকে মারছে ছাড়াবার জন্য, বিষ্ণুকে ছাড়াতে পারছে না। কোনো রকম ধাক্কা দিয়ে বিষ্ণুকে ফেলে দিয়ে ওরা দৌড়ে পালানোর চেষ্টা করেছিল। বিষ্ণু নাকি ওদের পা ধরে একদম টানছিল, মনে হচ্ছে মেরেই ফেলবে ওদেরকে। তারপর ওরা যেটা বলল সেটা আরও সাংঘাতিক। বিষ্ণু নাকি ওই রক্ত দিয়ে নিজের হাতের মধ্যে লাগিয়ে পুরো দেয়ালে মাখাচ্ছে। আমি ভয়তে বিষ্ণুর রুমে গেলাম, গিয়ে যেটা দেখলাম ওই সাংঘাতিক জিনিস তোমরা বিশ্বাস করবে না। দেয়ালের মধ্যে পুরো রক্ত মাখানো, মানে বিজয়ের রক্ত, আর ওইটাকে না বিষ্ণু চাটছে। আর না ওর চোখ মুখ একটু অন্যরকম, আর ওর মুখ ফুক দেখাচ্ছে, মুখ দিয়ে একদম লালা ঝরছে, আর একটা গোঙানি, ছাড়বো না কাউকে, ছাড়বো না, ছাড়বো না কাউকে, ছাড়বো না, ছাড়বো না কাউকে, ছাড়বো না। এই আওয়াজটা এতটা সাংঘাতিক লেভেলের ছিল যে ছাড়বো না কাউকে, ছাড়বো না, এটা আমি প্রায় 1 মাস ঘুমাতে পারিনি। আর ও না হাত পা কাঁপছে, ও বেঁকে যাচ্ছে। আমি না কোনো কিছু না ভেবে ওকে বললাম, এই কী হয়েছে তোর, কী হয়েছে, এরম কেন করছিস? ও উঠে আমাকে একটা ঘাড়ের মধ্যে প্রচণ্ড জোরে কামড় দিল। আমার ঘাড় দিয়ে পুরো রক্ত বেরাচ্ছে। পুরো আমার হোস্টেলের ছেলেপেলের ভিড় হয়ে গেছে, ওরা ওকে ধরে রাখতে পারছে না। আমি আমার ঘাড় ধরে রয়েছি, পুরো রক্ত বেরাচ্ছে আমার ঘাড় দিয়ে। আমি ওকে বলতে লাগলাম, কে তুই, তুই কেন এসেছিস আমার হোস্টেলে? ও বলতে লাগলো, হ্যাঁ কেউ থাকবে না এই হোস্টেলে, আমি একা থাকবো, আমি এই হোস্টেলে থাকবো। আর ও না প্রত্যেক রাতে নাকি 19 নম্বর রেলগেটে যেত। এটা আমাকে ওই 2 ভাই বলেছে ও নাকি নাইট ওয়ার্ক করতে যেত, একদিন ওরাও গেছে। ও নাকি 19 নম্বর রেলগেটে 12:30টার সময় গিয়ে দাঁড়িয়ে থাকতো। ওরা অনেকবার বলেছে, কিরে চ নাইট ওয়ার্ক করতে এসে ওই রেলগেটে দাঁড়িয়ে থাকিস কেন? ও নাকি কোনো উত্তর দিত না, ও খালি বলতো খুব ভালো লাগে আমার দাঁড়িয়ে থাকতে। তো আমি কি করব বুঝতে পারছি না, অনেক লোক এরম ভিড় হয়ে যাচ্ছে আমার হোস্টেলে। শেষে না আমি একজন ওঝার খোঁজ পাই, অনেকে আমার কন্ট্যাক্ট ছিল, আমার এক বন্ধু খোঁজ দেয়। সে আসে, এসে বলে, কেন এসছিস সেখানে, কোথায় থাকিস তুই? তখন ও বলতে লাগলো, আমি বিষ্ণু নাই, আমি এই 19 নম্বরে কাটা পড়েছিলাম। আমি না এখানেই থাকবো, আমি এখানে আজ থেকে না, আর ওই 2013 থেকে আমি সর্বনাশ করছি। আর ওই যে ছেলেটা এসেছিল না, আসামিস ছেলেটা, ও না 2010-এও এসেছিল। এসে না এই যে আমাদের 19 নম্বর রেলগেটের সামনে আরেকটা হোস্টেল আছে, ওখানে ভাড়া থাকতো। তখন থেকে ওকে ধরেছি। ও যখন আসাম গেছিল, ওর সাথে সাথে আমি আসাম ঘুরেছি। তারপরে ওর পরিবারের সবাইকে মেরে ফেলেছি। ওর বাপ ভয়তে আমাকে এই হোস্টেলে ভর্তি করে রেখে দিয়ে গেছিলো। তারপরে আমি এই হোস্টেলটাকে ভালোবেসে ফেলেছি, আমি আর যাব না। তারপরে ওই যে ছেলেটা গলায় কাটা মারলো, আমি মেরেছি ওকে। আর এবার এই ব্রাহ্মণ ছেলেটাকে মারবো। স্নানে ঢুকেছিল, পৈতে খুলে রেখেছিল, ব্যাস ধরে নিয়েছি, ছাড়বো না, আর ছাড়ছি না আমি। এবার এই 2টো ছেলে আর এই যে হোস্টেলের মালিক, তোকেও মারবো, সব মারবো, রে ওঝা তোকেও মারবো। এই জিনিসগুলো এতটা সাংঘাতিক, মানে আমি জানি না তোমাদের বললে কেরম লাগবে। আমি যখন দেখছি না, মানে এত ভয়ঙ্কর। শেষে ওঝাটা ওকে ছাড়িয়ে দেয়, ঠিক আছে, কোনোভাবে ওদের যা মন্ত্রতন্ত্র থাকে কিছু করে ছাড়ায়। কিন্তু তারপরেও এখানেও গল্পটা শেষ হয় না। গল্পটায় আমার আরেকজন বন্ধুর ছেলে আসে, তাকেও যখন আমি ওই রুমটাতে রাখি, ওরও শরীর খারাপ হয়ে যায়। তো শরীর খারাপ হওয়ার পরে আমি কোনো রকম তাকে সব কিছু খুলে বলে দিই, যেহেতু আমার বন্ধু ছিল। তো তারপরে ওকে ঝাড়িয়ে ওকেও ঠিক করা হয়। আমি ওই রুমটাই দেন বন্ধ করে দিই। তারপরে না আমি ভাবি হয়তো রুমটায় কেউ না থাকলে কোনো কিছু হবে না, কিন্তু আমি ভুল ছিলাম। আদার্স হোস্টেলের বাচ্চারা আরও জ্বালাতনে পড়লো। ওরা রাতে শুনতো কেউ করিডর দিয়ে দৌড়াচ্ছে, একটা কান্নার শব্দ, ছাদে কেউ লাফালাফি করছে, আর সবার গেটে রাত 12টায় নক হওয়া,
আর না একটা কেরম একটা রক্ত ওদের রুমের দরজার নিচ দিয়ে ঢুকতো। ওরা না অনেক টাইমে ভিডিও করে আমাকে দেখিয়েছে, ছবি তুলে আমাকে দেখিয়েছে। তো লাস্টে গিয়ে আমি কি ঠিক করলাম, চলো হোস্টেলটা বেচে দেবো। আর কোনো উপায় না পেয়ে শেষে আমি আমার বাবার লাস্ট স্মৃতি বেচে দিই। বেচে দেওয়ার পরে যখন যারা হোস্টেলটা কেনে তাদের সাথে এই প্রবলেমগুলো হয়, শুনেছি তারাও নাকি কারো কাছে বেচে দিয়েছে। তারপরে একটা পুজো টুজো দেওয়ার পর এখন হোস্টেলটা চলে, বাট কেরম চলে, কিসের জন্য চলে, কিভাবে চলে সেটা বলতে পারবো না। তো যাই হোক গাইস, এই ছিল আমার লাইফে ঘটা গল্প। রিতম, তোমার যদি পড়ে এই গল্পটা মনে হয় শোনানোর মতো, দয়া করে তোমার শ্রোতাদের শুনিও, আশা করি না খারাপ লাগবে। আর হ্যাঁ, তুমি খুব তাড়াতাড়ি গ্রো করছো, এটা দেখে খুব ভালো লাগলো। তোমাকে আরও এরকম আমার লাইফের গল্প আছে, শোনা গল্প আছে, যেটা আমি তোমাকে অবশ্যই পাঠাবো। এই গল্পটা পড়ে শুনিও। প্রথমত বলি, গল্পটা কিন্তু আমার খুব স্ক্যারি লেগেছে। সেকেন্ড, আমি এর আগেও ব্যারাকপুরের কিছু গল্প বলেছি, সেখানেও আমি 19 নম্বরের যে রেলগেটটা, ওটার অনেক ধারণা পেয়েছি। যাই হোক, গল্পটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। যদি তোমাদেরও ভালো লাগে, দাদাকে কমেন্টে জানিও দাদার গল্পটা কেমন। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে, ওটাতে তোমাদের লাইফে ঘটা বা কারো থেকে শোনা গল্প তুমি অবশ্যই পাঠাতে পারো। তো আজকের জন্য এইটুকু, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আবার ভয় পাওয়াতে ফিরে আসবো অন্য কোনো গল্পের সাথে। আজকের জন্য এইটুকু, টাটা।